আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পলিটিক্যাল ইউনিভার্সের নিয়মিত মুক্তবাক আলোচনায় আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সম্প্রতি আমরা একটি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্য টেলিভিশনে পর্দায় দেখলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চৌকস ব্যক্তি জনাব এস জয়শঙ্কর বলেন, তারা শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব বেশি তাড়াহুড়ো করতে চান না। তারা খুব বেশি ব্যস্ততা দেখাতে চান না এবং তারা কিছুটা সময় নিয়ে, অন্তত আরো কয়েক মাস সময় নিয়ে তারা বিষয়টি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে চান বা পরবর্তী পদক্ষেপ নিতে চান। আমার প্রশ্ন হলো, কেন এস জয়শঙ্কর শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরো সময় নিতে চান? আসলে প্রকৃতপক্ষে এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন বাংলাদেশে বসবাসরত সকল বাংলাদেশীর। কারণ হাসিনা এদেশের মানুষের জন্য যে অভিশাপময়, যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিলেন, তিনি তার দীর্ঘ 16 বছরের শাসনামলে তিনি যে গণহত্যা চালিয়েছেন, তিনি যে নির্বিচারে মানুষ হত্যা করেছেন, তার বিচারের দাবিতে এদেশের মানুষ এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। বর্তমান সরকারের প্রত্যেকটি দপ্তরের কাছে একটাই দাবি এদেশের মানুষের, হাসিনার গণহত্যার বিচার করতে হবে। এই পরিপ্রেক্ষিতে এদেশের মানুষ যখন সোচ্চার, তখন ভারতীয় মিডিয়ায় ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই জয়শঙ্কর বলছেন, এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ব্যস্ততা দেখাতে চান না। প্রকৃতপক্ষে তারা চানই না হাসিনাকে এদেশে প্রেরণ করতে। কারণটা এদেশের মানুষের কাছে অনেকটা স্পষ্ট। কারণটা ব্যাখ্যা করার আগে আমাদের দেশের এক সিংহ পুরুষের একটা বক্তব্য উপস্থাপন করতে চাই। আপনারা সবাই জানেন, শেরে বাংলা একে ফজলুল হক বাংলার বাঘ ছিলেন এবং অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি তার এক অনুষ্ঠান, তার একটা সমাবেশের বক্তব্যে তিনি উল্লেখ করেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন ধরে নিও আমি দেশের বিরুদ্ধে কাজ করছি, আমি দেশদ্রোহিতা করছি। আপনাদের এই উদ্ধৃতিটি তুলে ধরলাম এজন্য যে ভারত আমাদের কতটা ভালো বন্ধু, কতটা মঙ্গলকামী, তার একটা উদাহরণ বা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন কেন ভারত চাইছে না শেখ হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করতে, বা এদেশের সরকার, এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কি চাইছে? তারা কি চাইছে না শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে? তারাও অবশ্যই চায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে। তবে বিষয়টা যেহেতু কূটনৈতিক, সেক্ষেত্রে বেশ কিছু সময়ের প্রয়োজন আছে। এক্ষেত্রে নানাবিধ সমস্যারও রয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, দেশে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু প্রতিষ্ঠান তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং বেশ কিছু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে, যেটা নিশ্চয়ই ভালো কোনো ইঙ্গিত বহন করে না। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ভালো যারা চায় না, এই স্বৈরাচারী শেখ হাসিনার মতো, তারা কিন্তু থেমে নেই, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদেশের আপামর জনগণকে অবশ্যই সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থায়ী সরকার গঠনের আগ পর্যন্ত আমাদেরকে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই তার আগ পর্যন্ত বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদেরকে যেমন আরো সজাগ দৃষ্টি রেখে আইনগত ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে কঠোরতা অবলম্বন করতে হবে, তেমনি এদেশের ছাত্র সমাজ সহ সমস্ত জনগণকে
তাদের প্রত্যেকটি পদক্ষেপের ক্ষেত্রে খুব সতর্ক এবং বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিতে হবে। কারণ শেখ হাসিনা যেমন আমাদের ছিল না, এদেশে এ জাতির ছিল না, এ জাতির স্বার্থের জন্য চিন্তা করেনি, তেমনি শেখ হাসিনাকে আশ্রয়দাতা গোষ্ঠী যে এদেশের বন্ধু নয় সেটা বুঝতে এ দেশের বাঙালির দ্বিতীয়বার ভাববার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, হয়তো অনেকেই জেনেছেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে। যেদিন 5ই আগস্ট শেখ হাসিনার পলায়ন পর ছাত্র জনতা গণভবন দখল করেছিল, তখন গণভবনের পাশে একটি পুকুরের পাড়ে একজন মধ্যবয়স্ক মুরব্বী বসে কাঁদছিলেন। তার এই কান্নার কারণ জানতে চাইলে এক যুবক যখন এই কান্নার কারণ জানতে চাইল, তখন মধ্যবয়স্ক ব্যক্তিটি তিনি বলেন প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে তিনি তার সন্তানদেরকে কখনো একটি ইলিশ মাছ খাওয়াতে পারেননি। তিনি পারেননি বড় কোনো মাছ কিনে খাওয়াতে, কারণ নিম্ন আয়ের এই মানুষটির 1 সপ্তাহের ইনকাম দিয়েও একটি মাছ কেনা কঠিন, তার সংসারের যাবতীয় খরচ মিটিয়ে। তিনি এটা উল্লেখ করে তার দুঃখ প্রকাশ করেন যে গণভবনে যখন তিনি যান তখন ফ্রিজের ভিতর দেখতে পান 15 থেকে 20 কেজি ওজনের চিতল মাছ, পাঙ্গাস মাছ এবং 2 কেজি ওজনের ইলিশ মাছ অহরহ পড়ে রয়েছে। যে দেশের প্রধান, যে দেশের অভিভাবক, তিনি সে দেশের জনগণকে বিভিন্ন সময় সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন দিশেহারা, সে মুহূর্তে যেমন বিভিন্ন বিকল্প পন্থার নির্দেশনা দেন, সেই দেশের প্রধানমন্ত্রীর জীবনযাত্রা, সে দেশের প্রধানমন্ত্রী কিভাবে এত বড় বড় মাছ ভক্ষণ করেন সেটা ভেবেই মধ্যবয়স্ক লোকটি কান্নায় ভেঙে পড়েছিলেন। আসলে তিনি এ জাতিকে কখনোই আপন মনে করেননি। বর্তমান সরকারের প্রচেষ্টায় আটককৃত আওয়ামী লীগের বিশিষ্ট ব্যক্তি আইনমন্ত্রী আনিসুল হক সহ সালমান এফ রহমানরা তাদের রিমান্ডে এক বক্তব্যে বলেছেন তাদের নেত্রী কখনো এদেশের মানুষকে ভালোবাসেননি, তার ভেতরে এদেশের মানুষের প্রতি একটা ক্ষোভ ছিল। এদেশের মানুষকে তিনি তার পিতার খুনি মনে করেন। এদেশের সাধারণ মানুষকে তিনি কখনোই নিজের মানুষ মনে করেননি। অর্থাৎ এই দৃষ্টান্তগুলোই আমাদের সামনে উপস্থাপন করে তার মেন্টালিটি, তার মানসিকতা এদেশের মানুষের প্রতি কেমন ছিল। শুধু তাই নয়, তার যাবতীয় জীবন এবং শাসন কার্য পর্যালোচনা করলে এটাই পাওয়া যায় তিনি কেবলমাত্র তার ক্ষমতার জন্য, তার টিকে থাকার জন্য তিনি এই দেশ বিক্রি করতেও দ্বিধাবোধ করেননি। তিনি প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের গোলামি করে গেছেন। একটু খেয়াল করলে দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যতটুকু পর্যন্ত স্বাধীনতা আছে, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সেই স্বাধীনতাটুকু আছে কিনা সেটা প্রশ্ন ছিল এত এযাবৎকাল পর্যন্ত। কারণ আমাদের তার কার্যক্রমে এবং এটা প্রমাণ করে যে ভারতীয় বিজেপি সরকারের দলীয় লোকজন নরেন্দ্র মোদীর কাছে যে ধরনের আশা আকাঙ্ক্ষা করে থাকেন, আমাদের প্রধানমন্ত্রীও নির্বাচনকালীন সময়ে প্রতিনিধি দল পাঠিয়ে যে ধরনের আবদার করে এসেছেন এবং বিভিন্ন সময়ে এই সুযোগে ভারত যে সকল সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন, অনৈতিক বা অসাংবিধানিক যে ধরনের সুবিধা তিনি নিয়ে গেছেন এবং অসাম্য চুক্তি যেখানে করা হয়েছে,
তার সবকিছুর নেপথ্যে ছিল শেখ হাসিনা। অর্থাৎ তার কাছে ভারতের সাথে সম্পর্ক এদেশের মানুষের স্বার্থের চেয়েও আগে ছিল, তাই তিনি এগুলো করতে পেরেছেন। আর ঠিক এই একই কারণে ভারতের ভারতীয় সরকার তাদের পররাষ্ট্র নীতিতে তারা শেখ হাসিনাকে এতটা আস্থাভাজন বা এতটা কাছের মনে করছে। আর এতটা কাছের মানুষ যখন বিপদগ্রস্ত, তাকে আশ্রয় দিতে তাদের একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে, এবং তাকে এই মুহূর্তে এই অসহায়ত্বের মধ্যে তারা বাইরে ঠেলে দিতে চাচ্ছে না। আমার কাছে মনে হয় তারা আসলে হাসিনাকে নিয়ে এখনো স্বপ্ন দেখছে, বা তারা হাল ছেড়ে দিচ্ছে না। যদি একটু ডিপ্লোম্যাটিক ভাবে চিন্তা করা যায় তাহলে এমনটাই আসে তাদের স্টেটমেন্টে অনুসারে। তবে আমরা আরো একটা দিক চিন্তা করে দেখতে পারি, বর্তমান ভারতীয় সরকার যে ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে, তার ফলস্বরূপ তারা ইতোমধ্যেই উপমহাদেশের সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা বিবাদমান বা একটা বিরূপ সম্পর্ক তারা তৈরি করে ফেলেছে। অর্থাৎ উপমহাদেশের অন্য সকল রাষ্ট্রের সাধারণ জনগণ এখন ভারত বিদ্বেষী। সত্যি কথা বলতে ভারত বিদ্বেষী নয়, ভারতের কার্যকলাপে তারা অতিষ্ঠ এবং অসন্তুষ্ট। ইতোমধ্যেই আপনারা দেখেছেন মালদ্বীপে নতুন সরকার গঠনের পর তারা সেদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীকে উৎখাত করেছে। আপনারা দেখেছেন পাকিস্তানের সঙ্গে তাদের সুদীর্ঘ দিন যাবত বিরোধিতা চলে আসছে, সেই 47-এর পর থেকে। বাংলাদেশ তাদের ছিল একমাত্র বন্ধু রাষ্ট্র, যেটা কিনা শেখ হাসিনার গোলামির কারণে এদেশের স্বার্থ এবং এদেশের সার্বভৌমত্বের দিক থেকে চিন্তা করলে আসলে ভারতের সাথে কখনোই বন্ধুত্ব রাখা যায় না। আপনারা এটাও জানেন, নেপাল উপমহাদেশের একমাত্র শতভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষের বসবাস সেখানে। তাদের সাথে পর্যন্ত সীমান্ত নিয়ে ভারতের ঔদ্ধত্যপূর্ণ আচরণে তারা অসন্তুষ্ট, এবং তারা এ নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে। উচ্চ বাচ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভুটান খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র, তাদের সঙ্গেও ভারতের নেই খুব বেশি ভালো সম্পর্ক। এমন একটা পরিস্থিতিতে ভারত যদি আশা করে এদেশের মানুষ তাদেরকে ধোয়া তুলসী পাতা ভাববে, তাদেরকে মাথায় নিয়ে নাচবে, এমন ভাবনা থেকে আমার মনে হয় ভারতের যারা কূটনীতিবিদ আছে তাদের সরে আসা উচিত, এবং একটি সামঞ্জস্যপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে ধরনের সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কের ব্যাপারে তাদের আরো সচেতন হওয়া উচিত, এবং উভয় পক্ষের একটা সাম্যের ভিত্তিতে ভবিষ্যতের কার্যক্রমের ব্যাপারে চিন্তা করা উচিত। এদেশের মানুষের স্বার্থ বিনষ্ট দিয়ে এদেশের আর কোনো সরকার কারো গোলামি করবে না, আর যদি করে তা একইভাবে এদেশের জনতার হাতে প্রতিহত হবে। আমরা এস জয়শঙ্কর এর এই বক্তব্যকে তাদের অভ্যন্তরীণ চিন্তা হিসেবে দেখতে চাই, তবে পাশাপাশি এটাও মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে যারা আশ্রয় দেবে তাদের সাথে এদেশের মানুষ কোনো সম্পর্ক রাখতে পারে না। তাই বাংলাদেশের সরকারের সাথে যদি সম্পর্ক রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এই ফ্যাসিস্টকে এদেশে ফিরিয়ে দিতে হবে, এবং তাকে মানবতা বিরোধী কার্যকলাপের কারণে বিচারের সম্মুখীন হতে হবে, এবং সেক্ষেত্রে ভারতের অবশ্যই এ কাজে বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে হবে, তবেই তারা আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। আজকে এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।